দুর্নীতির অভিযোগ গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করছে, মন্তব্য রিজভীর। গাজীপুরের শ্রীপুরে বনের জমি উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান। এবং যমুনায় বিলীন হচ্ছে গ্রামের পর গ্রাম, হাজার বিঘা জমি, শঙ্কায় নদীপাড়ের বাসিন্দারা। ছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি আমি ফাতেমা ফারজানা নির্জনা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এছাড়া সংবাদে আরো থাকছে কমলগঞ্জে মণিপুরি লাই হরা উবা উৎসব, ধর্মীয় রীতিনীতি আর সংস্কৃতির মেলবন্ধনে হাজারো মানুষের ভিড়। কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে, যা ২৪-এর গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করছে। এমন মন্তব্য করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে বিএনপি নেতারা বলেন, ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চালাচ্ছে, তাই অবিলম্বে নির্বাচন দিতে হবে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি, মুক্তি কতদূর, এই বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা, যেখানে ভুক্তভোগী নেতারা তুলে ধরেন তাদের মামলাজনিত হয়রানির কথা। এই যে গণঅভ্যুত্থান, সেখানেও কিন্তু সবচেয়ে বেশি শহীদ হয়েছে আমাদের দল। অনুষ্ঠানে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বের অবসান চায় জনগণ। ডিসেম্বর টু জুন নয়, দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি তার। কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে? কেন তারা বদলি বাণিজ্যের বিষয়ে তাদের অভিযোগ উঠবে? এই অভিযোগ তো উঠছে। স্বাস্থ্য উপদেষ্টার পিএ, আরেক উপদেষ্টার এপিএস, এটা তো ভয়ঙ্কর ব্যাপার। শেখ হাসিনা তো ওরা ৩টা ডিগবাজি দিবে এসব কথা শুনলে। দুর্নীতি ও পাচারের টাকা দিয়ে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে বলেও মন্তব্য রুহুল কবির রিজভীর। বাংলাদেশ একটা স্থিতিশীল শাসনতান্ত্রিক পদ্ধতিতে চলে আসছে না অনেক দিন ধরে। কখনো ডিক্টেটর, আবার তার বিবর্তন হয়ে সে আবার ক্রমাগতভাবে ফ্যাসিস্ট হয়ে ওঠে। এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের মানববন্ধনে অংশ নিয়ে বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আজকে ফ্যাসিবাদকে তো রুখতে হবে। আমরা দেখছি ক্রমান্বয়ে দেশের আইন শৃঙ্খলার ব্যবস্থার দুর্বলতার কারণে আজকে ফ্যাসিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠছে। বিএনপি চায় না এই সরকার ব্যর্থ হোক, তাই অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবে বলে আশা করেন বিএনপি নেতারা। এই ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন দিয়ে তিনি বাংলাদেশের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে রাখবেন। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। দেশে ফ্যাসিবাদের পতন হলেও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন অনৈক্য তৈরি হয়েছে, মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর। দুপুরে পঞ্চগড় শেরে বাংলা পার্কের মুক্ত মঞ্চে জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত জনসভায় তিনি বলেন, রাজনৈতিক দলগুলো এখন আধিপত্য বিস্তার ও শক্তি প্রদর্শনে ব্যস্ত হয়ে উঠেছে। ফ্যাসিবাদের দোসররা এখন ভারতে নাম পাল্টিয়ে বসবাস করছেন, আর এজন্য তাদের কর্মফলই দায়ী বলে উল্লেখ করেন তিনি। এ সময় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন আমাদের মধ্যে অনৈক্য লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের আধিপত্য, তাদের শক্তি প্রদর্শনে ব্যস্ত হয়ে যাচ্ছে। যেই কারণে হয়েছে ফ্যাসিবাদ হঠাৎ আমাদের যে একটা ঐক্য হয়েছিল, আমরা যেভাবে ইউনাইটেড ছিলাম, এখন আবার কিছুটা তার ব্যতিক্রম দেখা যাচ্ছে। বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে বাংলাদেশ কপিরাইট অফিস।
সকালে রাজধানীর আগারগাঁওয়ে নিজেদের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়। এতে অংশ নেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান। সাদা পায়রা ও বেলুন উড়িয়ে র্যালি উদ্বোধন করা হয়। পরে র্যালিটি আগারগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিজেদের অফিসের সামনে এসে শেষ হয়। পৃথিবীতে উদ্ভাবন, সৃজনশীলতা ও মেধা সম্পদের গুরুত্বকে তুলে ধরতেই এই দিবসটি পালন করা হয় বলেও জানানো হয়। বিচার প্রার্থীদের দুর্ভোগ লাঘবে চট্টগ্রাম আদালতে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবি জানিয়েছেন আইনজীবীরা। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় সিনিয়র আইনজীবীরা বলেন, প্রতিদিন এখানকার শত শত বিচার প্রার্থীদের উচ্চ আদালতে মামলার জন্য ঢাকায় যেতে হয়। এতে অতিরিক্ত অর্থ ব্যয়, হয়রানি সহ দীর্ঘ সময়ের প্রয়োজন। এই দাবির পক্ষে রাজনীতিবিদ ও আইনজীবীরা সম্মতি দিয়েছেন উল্লেখ করে বক্তারা বলেন, একটি মহল এর বিরোধিতা করছেন। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বিভাগে হাইকোর্টের বেঞ্চ স্থাপন হলে জনগণ দ্রুত ও কম খরচে ন্যায় বিচার পাবে বলে জানান বক্তারা। গাজীপুরের শ্রীপুরে বনের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শ্রীপুরের তালতলী এলাকায় উপজেলা প্রশাসনের সাথে উচ্ছেদ অভিযানে যোগ দেয় বন বিভাগ ও যৌথ বাহিনী। এ সময় দুপুর পর্যন্ত ৩০টির অধিক বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেয়া উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ জানান, তালতলী এলাকায় বনের রেকর্ডভুক্ত জমিতে অর্ধশতের বেশি ঘর নির্মাণ করে স্থানীয় বাসিন্দারা। বনের জমি থেকে তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়ার পরেও বসতঘর সরিয়ে নেয়নি, যে কারণে সকাল থেকে যৌথ বাহিনীর সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। রাঙামাটি চট্টগ্রাম সড়কের কাউখালীতে অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে, গুরুতর আহত হচ্ছে একজন। সকালে কাউখালী উপজেলার বেদবুনিয়ার মনারটেক আমবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, অটোরিকশায় করে যাত্রীরা চট্টগ্রাম যাওয়ার পথে রাবার বাগান এলাকায় পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান সোহাগ জানান, ঘটনাস্থলে ৩ জন এবং হাসপাতালে নেয়ার পর আরও 2 জন মারা যান। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অসময়ে যমুনা নদীর ভাঙনের কবলে পড়েছে পাবনার বেড়া উপজেলার কয়েকটি গ্রাম। 2 মাস ধরে অব্যাহত ভাঙনে হাজার বিঘা জমি হারিয়েছেন নদীপাড়ের বাসিন্দারা। এখন বিলীনের শঙ্কায় বসতবাড়ি সহ বিভিন্ন প্রতিষ্ঠান। পাবনা থেকে রাজিউর রহমান রুমির তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। অসময়ে যমুনা নদীতে ভাঙন শুরু হয়েছে। এতে 1000 বিঘা জমি হারিয়েছেন পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের 3টি গ্রামের মানুষ। নেওলাইপাড়া, বাটিয়াখরা ও মরিচাপাড়া গ্রামের বাসিন্দাদের আশঙ্কা, ভাঙন অব্যাহত থাকলে বাড়িঘর ছাড়াও মসজিদ, মাদ্রাসা, গোরস্থান ও বিভিন্ন প্রতিষ্ঠান বিলীন হয়ে যেতে পারে। ওই জায়গাতে পুরোপুরি আবাদি ছিল, মানে গম বুনতো এবং বাদাম বুনতো। এখানে এই আজ 2 বছর ধরে ভাঙছি। কতবার বর্ষার থেকে শুরু করে এই বছরে ভাঙতে ভাঙতে অনেক চেপে চলে আসছে। সরকারের কাছে তো এটাই চাই যাতে আমরা স্থানীয় জায়গায় থাকতে পারি। এবছর বর্ষা মৌসুমের অনেক আগেই ভাঙন দেখা দিয়েছে যমুনায়। বাসিন্দাদের অভিযোগ, ড্রেজার দিয়ে বালু তোলায় অসময়ে এই ভাঙন শুরু হয়েছে। আমাদের বাড়িঘর ছিল ওই জায়গা গেল 12, এখন নদী আমাদের শত শত একর জমি মনে করেন নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ওই মেজবা মনে করে এই যে মাটি কাটাতে জাহাজে মনে করে পানির চাপেতে তাতে লেগে এখন এত ভাঙতেছে। ড্রেজারতে মাটি কাটার জন্য এখানে স্রোতটা বেশি হয়েছে। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা। জানান, ভাঙন রোধে প্রস্তাবনা পাঠানো হয়েছে, বরাদ্দ পেলেই কাজ শুরু হবে। পরিদর্শন পরবর্তীতে উক্ত কাজটি বাস্তবায়নের জন্য নোটশিট প্রেরণ করা হয়েছে। অর্থ প্রাপ্তি সাপেক্ষে উক্ত প্রতিরক্ষামূলক কাজটি বাস্তবায়ন করা হবে। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করার চেষ্টা করা হয়। নাগরিক সমাজ মনে করে, নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা গেলে অনেকটাই কমে আসবে নদী ভাঙন। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন। রাজবাড়ীতে গত কয়েকদিনের গরমে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, গত 1 সপ্তাহের গরমে হাসপাতালে রোগীর চাপ বেড়েছে দ্বিগুণেরও বেশি।
তাই রোগীর চাপ বেশি থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন তারা। বেড়েছে ডায়রিয়া, জ্বর, কাশি, হাঁপানি সহ বিভিন্ন রোগীর সংখ্যা। অনেকেই হাসপাতালের মেঝেতেও চিকিৎসা নিচ্ছেন। তবে শিশু ও বয়স্ক রোগীর চাপ ছিল সবচেয়ে বেশি। আউটডোরে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। চট্টগ্রামের হাটহাজারীতে ডাকাতদের গুলিতে সায়েম নামে সেনাবাহিনীর এক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। উপজেলার মেঘল সড়ক এলাকায় ডাকাতির সময় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গতরাতে গাউসিয়া গ্রোসারি নামে একটি প্রতিষ্ঠানে 4 জন মুখোশ পরা অস্ত্রধারী দুর্বৃত্ত দোকানিকে জিম্মি করে টাকাসহ মালামাল নিয়ে যাচ্ছিল। হঠাৎ বাসার সিসি ক্যামেরায় এই দৃশ্য দেখে ছোট ভাই সেনা কর্মকর্তা সায়েম বাসা থেকে দৌড়ে দোকানে আসা মাত্র দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুরুতর আহত হন সায়েম। তিনি ছুটিতে বাড়িতে এসেছিলেন। এই ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মাদারীপুরের কালকিনির বেশিরভাগ এলাকায় একসময় হোগলা পাতা দিয়ে বিভিন্ন পণ্য তৈরি হতো। বৃহৎ একটি জনগোষ্ঠী বংশ পরম্পরায় জড়িত ছিল এই হোগলা পাতা শিল্পের সাথে। আধুনিকতার ছোঁয়া, হোগলা পাতার সংকট এবং পণ্যের সঠিক দাম না পাওয়ায় এসব পণ্য এখন বিলুপ্তির পথে। প্রতিনিধি রকিবুজ্জামানের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। হোগলা পাতা, ইংরেজি নাম সিগ্রাস বা সামুদ্রিক ঘাস, যা দিয়ে জায়নামাজ, দড়ি, ফলের ঝুড়ি, হাত পাখা সহ বিভিন্ন পণ্য তৈরি হতো। শীতলপাটি হিসেবে খ্যাত হোগলা পাতার বিছানার বেশ প্রচলনও ছিল। হোগলা পাতা দিয়ে তৈরি জিনিসের প্রতি এখন আর তেমন কদর নেই। সময়ের বিবর্তনে এই শিল্প বিলুপ্ত প্রায়। হোগলা পাতার সংকট ও মূল্য বৃদ্ধি এবং পরিশ্রমের ন্যায্য দাম না পাওয়ায় এই কাজে উৎসাহ হারাচ্ছেন পরিবারগুলো। শুধুমাত্র সংসারের বাড়তি আয়ের আশায় কিছু পরিবারের নারীরা এখনো এ পেশার সাথে জড়িত। এখন প্লাস্টিকের তৈরি হচ্ছে, যার কারণে বিছনা এটা ব্যবহার না করলে অন্য অন্য কাজে ব্যবহার হয়। 150 টাকার পাতা কিনলে আরো 150 টাকা থাকে। পাড়ি বুনাইতাম, এ স্বামীর লেগে সহযোগিতা করার লেগে বুনাই। এই কাজ করে আমাদের সংসার চলে না। কালকিনির আড়িয়াল খাঁ ও পালরদি নদী তীরবর্তী এলাকায় একসময় হোগলা পাতার চর দেখা যেত। ফাল্গুন চৈত্র মাসে প্রাকৃতিকভাবে চরে হোগলা পাতা জন্মাতো, কিন্তু এসব নদীগুলোর চরে এখন ধান সহ বিভিন্ন সবজি চাষ ও ঘরবাড়ি নির্মাণ করায় হোগলা পাতার চর কমে গেছে। এই কুটির শিল্প বিলুপ্তির পথে। বর্তমানে শুধু এটা টিকে আছে হোগলা পাতার উপরে। এই শিল্পটা যদি ধরে রাখতে হয় তাহলে অবশ্যই সরকারের এই শিল্পের প্রতি নজর দিতে হবে এবং এগিয়ে আসলে এই শিল্পটা বেঁচে থাকবে। হোগলা কারিগরদের সহায়তার আশ্বাস উপজেলা প্রশাসনের। এই পণ্যের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায় কিংবা এই ধরনের কুটির শিল্প যাতে হারিয়ে না যায়, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঋণ দান সহ সার্বিক সহযোগিতা করব। শিল্পটিকে টিকিয়ে রাখতে ব্যাপকভাবে উদ্যোগ নেওয়ার দাবি এলাকাবাসীর। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক পেয়েছেন 70ঊর্ধ্ব কামরুন নাহার। গত 20 ফেব্রুয়ারি সাভারের বংশী নদীর পাড় থেকে তুলে নেন শিশুটিকে। মুমূর্ষ অবস্থায় নিয়ে যান হাসপাতালে। শিশুটির হার্টে বড় একটা ছিদ্র থাকায় প্রয়োজনীয় ঔষধ এবং অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। দীর্ঘ 2 মাস চিকিৎসার পর অর্থের অভাবে থেমে আছে চিকিৎসা, তাই বিত্তবানদের কাছে সাহায্যের আকুতি জানানো হয়েছে। সাভার প্রতিনিধি শাহিদ জুয়েলের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। রাস্তার ধারে পলিথিনে মোড়ানো একটি ব্যাগে নড়াচড়া করতে দেখেন কামরুন নাহার নামে এই বৃদ্ধা। মাছ ভেবে তুলে নেন ব্যাগটি। অবাক হয়ে দেখতে পান মাছ নয়, পলিথিনে মোড়ানো রয়েছে এক নবজাতক। শিশুটিকে পাওয়ার পর সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান ওই বৃদ্ধা। সেখানেই শিশুটির জন্ম হয়েছে বলে জানায় আয়া। আয়া বললো যে এইখান থেকে নিয়ে এইখানে ভাড়াইতে দেবার চাইছিল,
পরে আমরা খাতায় ব্যথায় দিয়ে দিয়েছি, মনে হয় এটা অবৈধ বাচ্চা। বৃদ্ধা কামরুন নাহার ভালোবেসে শিশুটির নাম দিয়েছেন সেতু। সেতু বর্তমানে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন। হার্টে বড় একটা ছিদ্র থাকায় প্রয়োজনীয় ওষুধ এবং অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। দ্রুতই অপারেশনের তাগিদ দেন কর্তব্যরত চিকিৎসক। হার্ট ডিজিজ এবং লাংস ডিজিজের লক্ষণগুলো ওর মধ্যে ছিল। অক্সিজেনের পরিমাণটা এখন অনেক কমে এসে এখন ভালো থাকতেছে। অপারেশন যদি দ্রুত না করানো যায় তাহলে হার্টের ভালভগুলো ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাবে। তখন অক্সিজেন দিয়েও বাচ্চাকে হয়তো খুব বেশি দিন সার্ভাইভ করানো নাও যেতে পারে। খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতারা হাসপাতালে ছুটে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন। যতদিন এই বাচ্চার চিকিৎসার্থে যতটুকু আমাদের দ্বারা সম্ভব, আমার দলের দ্বারা সম্ভব, আমরা সবটুকু করবো ইনশাআল্লাহ, নিশ্চিত করলাম আপনাদের। নিজের সবটুকু দিয়ে চিকিৎসা করে অবশেষে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন বৃদ্ধা। টাকা পয়সার ব্যাপার অনেক, আমার তো ওরকম কোনো সমর্থ নাই যে আমি এই বাচ্চাটা আমি রাখতে পারো। আমি খুব দূর অবস্থায় বেড়ে গেছি, সঠিক চিকিৎসা পেলে সুস্থ জীবনে ফিরতে পারবে এই অবুঝ শিশুটি, এমনটাই প্রত্যাশা সবার। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। লাই হরাউবা মণিপুরীদের একটি প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। 23 থেকে 25 এপ্রিল পর্যন্ত মৌলভীবাজারের কমলগঞ্জে চলে এই উৎসব। বাংলাদেশ ছাড়া উৎসবে অংশ নেন ভারতের মণিপুর থেকে আগত পুরোহিত, নৃত্যশিল্পী, সাংস্কৃতিক সংগঠকেরা। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজার কমলগঞ্জে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে 3 দিনব্যাপী মণিপুরী মৈতৈ সম্প্রদায়ের সবচেয়ে প্রাচীন উৎসব লাই হরাউবা, যেখানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ ছাড়াও ভারতের মণিপুর থেকে আগত পুরোহিত, নৃত্যশিল্পী, সাংস্কৃতিক সংগঠক। আর এতে সহায়তা করছে ইউনেস্কো বাংলাদেশ, যা উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হন হাজারো মানুষ। লাই শব্দের অর্থ ঈশ্বর, হরাউবা অর্থ আনন্দ এবং জাগই অর্থ নৃত্য, অর্থাৎ নাচ গানের মাধ্যমে ঈশ্বরকে আনন্দ দান করাই হচ্ছে লাই হরাউবা। মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতুইগাঁও গ্রামের মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে বুধবার বিকেল থেকে উৎসব শুরু হয়, যা শেষ হয় 25 এপ্রিল রাতে। মণিপুরী কালচারাল কমপ্লেক্স যেটি আয়োজন করেছে, সেখানে সুদূর ভারতের মণিপুর থেকে গুরুরা এসে এই লাই হরাউবার উপরে বিভিন্ন রকমের প্রশিক্ষণ দিয়েছেন। ইউনেস্কো, জাতীয় জাদুঘর ও ভারতীয় হাইকমিশনের সহায়তায় ভারতের মণিপুর থেকে প্রশিক্ষক ও ধর্মীয় গুরু এনে প্রায় 3 মাস প্রশিক্ষণ শেষে 3 দিনের এই উৎসবের আয়োজন করা হয়। সারা বাংলাদেশে যত রকম আমাদের অমূর্ত সাংস্কৃতিক চর্চা আছে, সেটার ইনভেন্টরি আমরা তৈরি করেছি। এই প্রোগ্রামে যুক্ত হতে পেরে বাংলাদেশ জাতীয় জাদুঘরের পক্ষ থেকে আমি খুবই আনন্দিত। এটি মণিপুরীদের অতি প্রাচীন ও ধর্মীয় অনুষ্ঠান, সবসময় করা সম্ভব হয় না, যা উদযাপনের মাধ্যমে সমগ্র জাতির মঙ্গল হয়। বাংলাদেশের সাধনা ন্যাশনাল মিউজিয়াম এর সহযোগিতায় এবং ইন্ডিয়া হাইকমিশনও সহযোগিতা করেছেন। ধর্মীয় প্রথা অনুযায়ী এই উৎসবে প্রতিদিন আয়োজন করা হয় লোকগান, লোকনৃত্য ও ধর্মীয় আচার অনুষ্ঠান। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করছে, মন্তব্য রিজভির। গাজীপুরের শ্রীপুরে বনের জমি উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান। এবং যমুনায় বিলীন হচ্ছে গ্রামের পর গ্রাম, হাজার বিঘা জমি, শঙ্কায় নদীপাড়ের বাসিন্দারা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকেও ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।